৩২ চুম্বন, ঢাকার বাইরে কাদের আমো তোফায়েল হানিফ সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আগুন ভাঙচুর, ফ্যাসিস্টদের আস্তানা নিশ্চিহ্নের ঘোষণা। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ৩২ নম্বরে ভাঙচুর, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দিল্লিকে কড়া ভাষায় ঢাকার প্রোটেস্ট লেটার। ধানমন্ডির ঘটনায় ভারতের ইন্ধন, গণতন্ত্রের পথে বাধা সন্দেহ মেজর হাফিজের। শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ পরিবারগুলোর বিক্ষোভ শাহবাগে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার, জামালপুরে গ্রামের বাড়িতে আগুন। প্রাইমারি শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল হাইকোর্টে, রায়ের বিরুদ্ধে ক্ষোভ, স্লোগান, কান্না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভেঙে গুড়িয়ে দেয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। রাতে দফায় দফায় ভাঙচুর, আগুনের পর সকাল থেকে আবারও ভাঙার কাজ শুরু করে বুলডোজার। ১০টার পর বুলডোজার সরিয়ে ফেলা হলেও ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধ করেনি বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবিষ্যতে যারাই ফ্যাসিস্ট হবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি তাদের। এদিকে ভাঙা ভবনের রড, গ্রিল ও আসবাবপত্র ভাঙারি হিসেবে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। তিনতলা বাড়িটির দেয়াল আর ছাদ গুড়ানো হয়েছে বুলডোজার দিয়ে। ধসে পড়া ছাদ রডের সঙ্গে কোনো রকমে ঝুলছে, কোথাও কোথাও আগুন জ্বলছে। বিক্ষুব্ধরা হাতুড়ি দিয়ে ভাঙছে ভবনটি। তাদের কথা, ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চান না। এরকম স্বৈরাচারের পতন হচ্ছে, তার বাড়ি এরকম ভেঙে দিয়েছে, এতে খুবই আনন্দিত আমি। রাতে আসার সুযোগ হয়নি আর কি, এই কারণে সকালবেলায় চিন্তা করলাম একটু দেখে আসি, বিষয়টা একটু উপভোগ করে আসি। এটা একটা মানে স্বৈর রাজার বাড়ি ভাঙা হয়েছে, এটা ঠিক হয়েছে। এবং এটা ১৬ কোটি মানুষের মুখ চেপে যারা ধরে রাখছে, মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে, তাদের বাড়ি ভাঙা হচ্ছে। এই ঘটনা ভবিষ্যৎ ফ্যাসিস্টদের জন্য সতর্কবার্তা বলে অভিমত তাদের। ভবিষ্যতে যেন এই স্বৈরাচার না আসে, দোসরেরাও না আসে, এবং আর কেউ যেন এরকম স্বৈরাচারের উত্থান যাতে বাংলার মাটিতে না হয়। সবার মধ্যেই যখন ক্ষমতায় থাকে, ওটা দীর্ঘদিন তারা ওটাকে আঁকড়ে ধরে থাকতে চায়। এই মন মানসিকতা পরিহার করতে হবে। আমরা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদেরকে জানিয়ে দিতে চাই, বার্তা দিতে চাই যে তোমাদের জন্য এই করুণ পরিস্থিতি অপেক্ষা করছে। যুগে যুগে এটা একটা দৃষ্টান্ত হতে হবে, যারা নির্যাতন করছে, যারা স্বৈরশাসক, ওদের কি পরিণতি। জায়গাটিতে নতুন স্থাপনা করার পক্ষে মত অনেকের। বহুত গুম খুন করছে এই দেশে, এই অন্যায় অত্যাচার এই সরকারের এই দেশে না ফাঁসি দেওয়া। আর এই প্রতিষ্ঠানটার ভিতরে একটা আল্লাহ একটা মসজিদ মাদ্রাসা চাই। এই বাড়িটা এই যে ৫ই আগস্টের আগে এবং পরে যারা শহীদ হয়েছে তাদের জন্য এই বাড়িটা দান করে দেওয়া হোক। বাংলাদেশের যত জনগণ আছে সবাই এই বাড়ি ভেঙে লাগবে, হাসিনা বাড়ি এটা রাখবে না। ভাঙা ভবনটির রড, ইস্পাত সহ নানা আসবাবপত্র যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। এই তো নিয়ে যাবো এখানে। আমি এটা লার্কি বানাবো, এটা বোট। হ্যাঁ, এই যে ভেতর থেকে এনেছি। এগুলো বলতে পারেন না কোথায় নেই, এখন নিয়ে তো বিক্রি করবো, আমরা গরিব মানুষ তো বিক্রি করবো। বুধবার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা আগুন দেয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। আমরা আবারও সরাসরি তার সাথে যুক্ত হতে চেষ্টা করব। মহিব, শুনতে পাচ্ছেন? সিফাত, বেলা গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে এখন রাত 10:30 অতিক্রম করেছে, কিন্তু ধানমন্ডি ৩২-এ মানুষের যে সমাগম সেটি কিন্তু কিছুতেই কমছে না। ক্ষুব্ধ মানুষ তারা কিন্তু আসছেন এই ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর যেই স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়িতে আসছেন। এবং এখান থেকে কিন্তু বুলডোজার যে মিছিল, সেই মিছিল থেকে যেই বুলডোজার পরিচালনার পরে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন, সেখান থেকে কিন্তু বেশ কিছু মালামাল বিভিন্ন ধরনের মানুষ তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে এখানকার যে দরজা, জানালার গ্রিল এবং যেসব রড ব্যবহার করা হয়েছে এই ভবনটি নির্মাণের জন্য, সেগুলো কিন্তু এখনও নেয়াটা সেটি অব্যাহত রয়েছে। এবং এখানে মুহুর্মুহু মিছিল চলছে। তারা বলছেন যে স্বৈরাচার বা ফ্যাসিস্টদের কোনো
চিহ্ন বাংলাদেশে থাকবে না। এবং ক্ষুব্ধ মানুষ তারা বলছেন জুলাই অভ্যুত্থানের পর শত শত মানুষ হত্যার পরে যারা আবারও কোনো ধরনের অনুশোচনা না করে ক্ষমা না চেয়ে আবারও যারা রাজনীতিতে ফিরতে চায় এবং বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে বাংলার মাটিতে কোনোভাবে স্থান দেওয়া হবে না। আওয়ামী লীগ রাজনীতি করতে পারে পরিশুদ্ধ আওয়ামী লীগ নামে, এবং তারা বলছেন, এখানকার বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন যে শুধু পরিশুদ্ধ হলেই চলবে না, যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, এবং যারা এই গণহত্যায় বিশেষ করে জড়িত নয় তারা যদি রাজনীতি করতে চায় সেটি ভিন্নভাবে সিদ্ধান্ত নিতে হবে। তবে আওয়ামী লীগ নামে আগামীতে রাজনীতি করতে পারবে কিনা সেটি কিন্তু সরকারের সিদ্ধান্ত নিতে হবে বলেও তারা দাবি জানিয়েছেন। তো এই জনসমাগম কখন কমবে সেটি কিন্তু আসলে বলা এখনো যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 এলাকার সার্বিক পরিস্থিতির তথ্য। ধন্যবাদ মহিবুল্লাহ মহিব জানাচ্ছিলেন ধানমন্ডি 32 নম্বর থেকে। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করব। এদিকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন এবং ঝালকাঠিতে আমির হোসেন আমর বাসার বাউন্ডারি, দেয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মিছিল নিয়ে উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়িতে যায় তারা। ভাঙা শুরু করে দ্বিতল ভবন। ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি, শাবল দিয়ে ভাঙা হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাসভবনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। বুধবার রাত 1টার দিকে মিছিল নিয়ে ছাত্র জনতা তোফায়েল আহমেদের বাসভবনে গিয়ে বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর করে ছাত্র জনতা। এ সময় আমু ও তার স্ত্রীর নামে থাকা 2টি প্রতিষ্ঠানের নাম ফলক ও সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। এদিকে বরিশালে বুধবার দিবাগত রাত 12টার দিকে বিক্ষুব্ধরা আবুল হাসনাত আবদুল্লাহর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে আগুন দেওয়া হয়। পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতাকে সরিয়ে দেয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে আগুন ও এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের গাড়ি ভাঙচুর করে ছাত্র জনতা। বুধবার রাতে শহরের রাজগঞ্জের বাড়িতে ভাঙচুর করে তারা। এছাড়াও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি সহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। চট্টগ্রামে বুধবার রাতে মহানগরীর জামাল খান এলাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল, বিভিন্ন স্থাপনা ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর সহ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সদর উপজেলা পরিষদ চত্বর ও জেলা পরিষদ চত্বরে গিয়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয়। বুলডোজার কর্মসূচিতে রংপুরে শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীরা কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলে। যশোরে শিক্ষার্থী জনতা মিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলে। এদিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM এ আওয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধরা। রাজশাহীর বাঘার আড়ানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধরা ভবনটিতে আগুন দেয়। আগুন দেওয়ার পর বাড়িটি ঘিরে বিক্ষোভ দেখায় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত বায়তুল আমান ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা সাহেব ওসমান আলীর মালিকানাধীন। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন টিপু ও তার বাবা সাবেক মেয়র আবু তাহেরের বাসভবন বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের জামালপুর শহরের বাসা ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাসভবনও জ্বালিয়ে দিয়েছে তারা।
বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, রাতে হামলা চালানো হয়েছে খুলনার দিঘলিয়ার নগরঘাটে শেখ হাসিনা ও শেখ রেহানার মালিকানাধীন গোডাউনেও। সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যাচ্ছি সেখানে। আতিয়ার, এখন গোডাউনটির কি অবস্থা আমাদেরকে জানাবেন। 1 একর জমির উপর নির্মিত যে গোডাউন, সেই গোডাউনে রাত 9টার দিকে হামলার ঘটনা হয়েছে। আর এই হামলাটি চালিয়েছে মূলত এখানকার যে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা, তারাই মূলত এই হামলার ঘটনাটি ঘটেছে। এই হামলা চালানোর পর আমরা লক্ষ্য করেছি যে এখানকার যে অফিস কক্ষ, সেই অফিস কক্ষ অর্থাৎ ভৈরব নদীর তীরে এই ভবনের, এই গোডাউনের যে অফিস কক্ষ, সেই অফিস কক্ষটিতেই মূলত হামলা চালিয়েছে দ্বিতল ভবন। এবং হামলার পরই এই ভবনের যে মালামাল, সেটি কিন্তু সাধারণ যে মানুষ, তারা কিন্তু এখান থেকে নিয়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই মালামাল নিয়ে যাচ্ছে। অর্থাৎ হামলাটি এই মুহূর্তে শেষ হয়েছে এবং এখানকার যে গোডাউন, সেই গোডাউনে কিন্তু কোনো মালামাল নেই। আর এখানের যে গোডাউনটি নির্মাণ করা হয়েছে, সেটি মূলত সাবেক শ্রম মন্ত্রী বেগম মধুজান সুফিয়ানের তত্ত্বাবধানে মূলত এই গোডাউনটি নির্মাণ করা হয়। এবং এখানে গত রমজানের আগে মূলত এই ভবনটি পরিদর্শনে আসেন। আতিয়ার, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে জানাচ্ছিলেন আতিয়ার পারভেজ। শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। বিবৃতিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, তাতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। এই মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার আশা প্রকাশ করে, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত হতে না দেয় এবং একই সঙ্গে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহত মিথ্যা বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে। ইমরুল কায়েসের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যে সব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভাব পড়ছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তার ব্যবস্থা। শেখ হাসিনার বক্তব্য শিক্ষার্থীরা ভালোভাবে না নেয় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, সেটাকে
ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেয়া প্রতিবাদপত্রে বলা হয়েছে, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত না রাখলে দুদেশের মধ্যে সুস্থ সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক হবে না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি মিডিয়া এই সময় তার সাথে থাকবে। দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিষদের বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয় যত দ্রুত সম্ভব তিনি আয়নাঘর পরিদর্শন করবেন। এছাড়া রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, বিপুল আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও কর্তৃত্ব গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। গড়ার তাকত আছে আমাদের শিরোনামে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করতে হচ্ছে নিছক কিছু মূর্তি বা দালান নয়, ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। মাহফুজ বলেন, লীগ বা হাসিনা সেই অর্থে কিছুই না, বরং আঞ্চলিক আধিপত্যবাদের সম্প্রসারণ। ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে, কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহ না। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। সবাইকে গড়ার কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শিগগিরই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এ মাসেই এই কাজগুলো আরও গতি পাবে। খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ায় সব রাজনৈতিক অস্থিরতার জন্য আঞ্চলিক আধিপত্যবাদ দায়ী থাকবে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে, এক্ষেত্রে সরকারের ভূমিকা কি তা জানা নেই। গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির অংশও হতে পারে এটি। সেখানে ভারতের ইন্ধন থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন। বিএনপি নেতাদের অভিযোগ, সংস্কারের দোহাই দিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় হাফিজউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গত 15 বছরে বিএনপির সৈনিকরা যে আন্দোলন করেছে তারই চূড়ান্ত ফলাফল 5 আগস্ট। যারা বিএনপির ভূমিকা দেখতে পাচ্ছে না তারা অ্যামেচার বলেও মন্তব্য করেন তিনি। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নেই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। রাজধানীর সদরঘাটের ওয়াইজঘাট সাইকেল মাঠে কোতোয়ালি থানা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালায় বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা অন্য যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে সেখানেই তাদের প্রতিহত করা হবে। যে অবস্থায় বাংলাদেশকে খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, অবৈধ খুনি হাসিনা বাংলাদেশকে যে অবস্থায় পতিত করে রেখে দিয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য একমাত্র বিকল্প, একমাত্র দল যেটি সারা দেশব্যাপী যাদের সমর্থন রয়েছে, সংগঠন রয়েছে এবং সেই ভিশন রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে যারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তারেক রহমানের সম্পর্কে অনেক প্রপাগান্ডা ছাড়িয়েছেন, আগে ছড়িয়েছেন, আপনাদেরকে বলবো এগুলা থেকে দূরে থাকেন, ভালোভাবে রাজনীতি করেন। শুধু বিএনপিতে ধাক্কাতে কি করে নিজের রাজপথ থেকে ছিটকে পড়েন না। তারেক রহমান যেদিন ঘোষণা দিবেন
হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে এসে আপনাদেরকে প্রতিহত করবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি সহ অন্য যে কোনো অন্যায় করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক সহ 2 আশ্বাসে শাহবাগে অবরোধ প্রত্যাহার করেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনরা। অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক ক্ষতিপূরণ সহ 5 দফা দাবিতে প্রায় 7.5 ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা। শেখ হাসিনার বিচার নিশ্চিতের আশ্বাস দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে অবরোধের কারণে দীর্ঘ সময় শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল। যানজটে দিনভর ভোগান্তিতে পড়ে মহানগরবাসী। তাইমুর রশিদের রিপোর্ট। আর বাবা এই রক্ত দেখেছে, এই রক্তের বিনিময়ে আমি কি পাইতাছি? আল্লাহ গো আল্লাহ। স্বজন হারানোর এমন আর্তনাদ, অথচ এই আকুতি শোনার যেন কেউ নেই। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার এবং শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার সকাল 11টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন শহীদ পরিবারের স্বজনরা। 6 মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় বিক্ষুব্ধ তারা। আমার সন্তানেরা কেমনে মারলো, কেমনে কি করলো? পর্যন্ত আমরা কোনো আর্থিকভাবে সহযোগিতা হয়েছি না। আমার ছেলেরা মারি দিয়েছি তার চাচার জায়গা, আমার জায়গা বাসা নাই। প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের 10 দিনের মধ্যে গ্রেফতার এবং শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থার দাবি স্বজনদের। ওই বিদেশে থেকে টাকা আসে, 1 কোটি টাকা দিবে কিন্তু দেয় না। সে আমাকে ছেলে রক্ত দিল, তার বিনা আমাকে কি দিছে? সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে আপনার অনুদান দেওয়ার কথা ছিল, এখন এইসব অনুদান নিয়ে ওনারা তাল বাহানা করছে। ডাক্তার ইনুস যতক্ষণ আমাদের সাথে সাক্ষাৎ না করব, আমাদের সান্ত্বনা না দিব, রাষ্ট্রীয় স্বীকৃতি না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো। সন্ধ্যায় শাহবাগে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শহীদ পরিবারের দাবি পূরণ করতে না পারাটা লজ্জার। যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন তিনি। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে। যদি এই খুনি হাসিনা এবং তাদের দোষরদের বিচার করতে না পারা যায়, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা এবং এটি আমরা আমাদের জীবনের বিনিময় হলেও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা এটি আদায় করে নিব। এমন আশ্বাসে সন্ধ্যা 6:30টার আগে অবরোধ প্রত্যাহার করা হয়। আমরা আজকের ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলাম। এদিকে সড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় শাহবাগ ও আশপাশের এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 14 জন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে চলতি বছর 21 পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায়। এবছর 21 পদক পাচ্ছেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর, শিল্পকলায় ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা ও সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর। এছাড়া সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান ও সমাজ সেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তরকে মনোনীত করেছে সরকার। আর ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর, গবেষণায় মইদুল হাসান এবং খেলাধুলায় জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার শাওনকে সুনির্দিষ্ট মামলায় রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম
সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে, বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ জনের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। রায়ের পর আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৬,৫৩১ জনের তৃতীয় পর্যায়ের যে নিয়োগ ছিল সেটা ২৩ জুলাই নোটিফিকেশনের পরিপন্থী। এ কারণে যারা বঞ্চিত হয়েছেন তাদের মধ্য থেকে ১৫৩ জন রিট করেছিলেন। হাইকোর্ট বিভাগ সেই রিট পিটিশনে জারি করা রুল শুনানি শেষে রায় ঘোষণা করে। আইনজীবী জানান, হাইকোর্ট নতুন করে মেধার ভিত্তিতে ২৩ জুলাই নোটিফিকেশন ফলো করে ফলাফল প্রকাশ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এদিকে রায়ের পর উত্তীর্ণ শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন, কান্নায় ভেঙে পড়েন অনেকেই। রায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার। এই পদে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনির হায়দার বর্তমানে নিউ ইয়র্কে আছেন। শীঘ্রই দেশে ফিরে তিনি এই পদে যোগ দেবেন বলে সরকারি সূত্রে জানিয়েছে। মনির হায়দার প্রায় ৩ দশক ধরে দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও সুপরিচিত। বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে। নতুন বাজেট পর্যন্ত অপেক্ষা না করে বিস্কুট, জুস, বেভারেজ সহ কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাড়তি ভ্যাট শুল্ক অবিলম্বে প্রত্যাহার চান এই খাতের ব্যবসায়ীরা। তবে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে এই বিষয়ে কোনো সুখবর না পাওয়ায় হতাশ তারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে বৈঠক শেষে নিজেদের হতাশার কথা জানান ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বিস্কিট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া জানান, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় বাড়তি ভ্যাট প্রত্যাহার না হলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের দাম বাড়ানো ছাড়া উপায় থাকবে না। এ সময় এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির জানান, বাড়তি ভ্যাট ও শুল্কের কারণে তাদের পণ্যের দাম 10% পর্যন্ত বেড়ে যাবে। আর প্রাণ আরএফএল গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী জানান, শুল্ক ভ্যাট কমানোর দাবি জানালেও এনবিআর চেয়ারম্যান তাদের বাজেট পর্যন্ত অপেক্ষার পরামর্শ দিয়েছেন। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। প্রতিটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে। বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহীদুল ইসলাম বাবুল আরও বলেন, অতিবৃষ্টি বা বন্যা খরার কারণে ফসল নষ্ট হলে কৃষক যাতে সরকার থেকে ক্ষতিপূরণ পায় সেজন্য শস্য বীমার ব্যবস্থা করবে তার দল। কৃষকের ভাগ্য উন্নয়নে সবই করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন কৃষক দলের সাধারণ সম্পাদক। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অতি উৎসাহী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা হবে। উৎসাহী কর্মকর্তারা যত বড়ই হোক না কেন ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার রাতে রংপুরের নয়া সার্কিট হাউস উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। অথবা আমি কি বলবো, যার স্বাস্থ্য খাতে সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের অফিসে প্রস্তাবনা জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রফিক আল কবির লাবু, ডাক্তার পারভেজ রেজা কাকন সহ অন্যরা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বলেছেন, দেশের গ্রন্থাগারগুলো ডিজিটালাইজ করতে কাজ করছে সরকার। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উদ্বোধন করা হয় জাতীয় গ্রন্থাগার দিবস। পরে জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানে মোস্তফা সরোয়ার ফারুকি বলেন, যত দ্রুত ই লাইব্রেরি করা যাবে তত তাড়াতাড়ি পৃথিবীর বড় বড় লাইব্রেরির সাথে অংশীদারিত্ব বাড়ানো যাবে। সহজ শর্তে ঋণ পেলে ফার্নিচার ও ইন্টেরিয়র ডিজাইন খাত থেকে কয়েক বিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রাজধানীতে প্রথমবারের মতো আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তারা।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হওয়া 3 দিনের প্রদর্শনীতে 9টি দেশের 30টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানান উডটেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নইমুল হোসেন খান। এই প্রদর্শনী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। 3টি নতুন এসিডিসি রিচার্জেবল ফ্যান উদ্বোধন করেছে ল্যাক্সপো ইলেকট্রনিক লিমিটেড। 5 ফেব্রুয়ারি উদ্বোধনী ইভেন্টে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ আমান আবরার, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ সহ অন্যান্যরা। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে 16 ইঞ্চি ডুয়েল ব্যাটারি ফ্যান, 14 ইঞ্চি এলইডি লাইট ও মোবাইল চার্জিং সুবিধা সহ ফ্যান এবং দেশের প্রথম ডিজিটালাইজ ডিসপ্লে ফ্যান। পণ্যগুলো দেশ জুড়ে অনুমোদিত ডিলার ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠিত হলো জুলাই বিপ্লবের ইতিহাস নিয়ে প্রকাশিত সংকলন রক্তাক্ত জুলাইয়ের লোকার্পণ ও পাট উন্মোচন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কথা সাহিত্যিক নাসরিন জাহান ও সেলিম মোর্শেদ। নাহিদা আশরাফির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শহীদ ফায়াজ করিম ও নাফিজের বাবা মা। অনুষ্ঠানে সংকলন থেকে নিজ লেখা পাঠ করে শোনান আবৃত্তিকার রিয়াজ রনি, আবৃত্তি করেন বাপ্পি আশরাফ। সবুজ হক ও ফ্লোরা সূচির পরিচালনায় অনুষ্ঠানটির প্রযোজনায় ছিল উত্তরের জানালায়। সংকলনটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা জলধি। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে 5টি হুইল চেয়ার, 5টি রোগীর ট্রলি, 5টি অক্সিজেন সিলিন্ডার অনুদান দিয়েছে শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন মোমেন্টস। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইকমাল মমিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের পুনর্গঠন ও উন্নয়নে তরুণরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বত্রিশ চোরমার, ঢাকার বাইরে কাদের, আমু, তোফায়েল, হানিফ সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আগুন ভাঙচুর, ফ্যাসিস্টদের আস্তানা নিশ্চিহ্নের ঘোষণা। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে 32 নম্বরে ভাঙচুর, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দিল্লিকে কড়া ভাষায় ঢাকার প্রোটেস্ট লেটার। ধানমন্ডির ঘটনায় ভারতের ইন্ধন, গণতন্ত্রের পথে বাধা, সন্দেহ মেজর হাফিজের। শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ পরিবারগুলোর বিক্ষোভ শাহবাগে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহর আফরোজ শাওন গ্রেফতার, জামালপুরে গ্রামের বাড়িতে আগুন। প্রাইমারি শিক্ষক পদে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টে রায়ের বিরুদ্ধে ক্ষোভ, স্লোগান, কান্না। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।